আসসালামু আলাইকুম। মোর্শেদ শোভন আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে উঠে পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলার মান, সততা, বিশ্বস্ততা ও আনুগত্যের এবং সর্বোপরি প্রযুক্তিগত উপযুক্ততার উপর গুরুত্ব দিয়ে অফিসারদের পদোন্নতি দিতে সেনা সদর নির্বাচনী পর্ষদ সদস্যদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে ঢাকা সেনানিবাসে সেনা সদর নির্বাচনী পর্ষদ 2026-এর উদ্বোধনীতে তিনি এমন নির্দেশনা দেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী দায়িত্ব পালনের পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা, স্থিতিশীলতা ও দুর্যোগ মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য তাদেরকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। অনুষ্ঠানস্থলে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সেনাবাহিনীর প্রধান এবং চিফ অফ জেনারেল স্টাফ। মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান অস্থায়ী রাষ্ট্রপতি। এ সময় তিন বাহিনীর একটি সুসজ্জিত চৌকস দল তাকে রাষ্ট্রীয় সালাম জানায়। এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে। সেখানে তিন বাহিনীর প্রধান উপস্থিত ছিলেন। পরে অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান তিনি। এর আগে শুক্রবার রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধানের 54 অনুচ্ছেদ অনুসারে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে অস্থায়ী রাষ্ট্রপতি ঘোষণা করে শনিবার গেজেট প্রকাশ করা হয়। মাতারবাড়ির এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটির কারণে জাতীয় গ্রিডে প্রায় ৪৫ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এতে কলকারখানা, বাসাবাড়ি ও সিএনজি স্টেশনে গ্যাসের সংকট দেখা দিয়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বিশ্লেষকরা বলছেন, দেশীয় উৎস থেকে গ্যাস উত্তোলন কমায় এবং আমদানি নির্ভরতা বাড়ায় বড় ধরনের বিপর্যয়ের মুখে জ্বালানি খাত। সেলিম মালিকের রিপোর্টে বিস্তারিত। গত 21 জুলাই মঙ্গলবার শর্ট সার্কিট থেকে মাতারবাড়ি ভাসমান এলএনজি টার্মিনালে আগুন লাগায় স্টেশনটি থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। বিভিন্ন উৎস থেকে দেশের দৈনিক 265 কোটি ঘনফুটের মতো গ্যাস সরবরাহ করা হয়। এর মধ্যে টার্মিনালটি থেকে সরবরাহ হতো 45 কোটি ঘনফুট। মাতারবাড়ি এলএনজি টার্মিনালের মেরামত কাজ শেষ না হওয়ায় দেশে দেখা দিয়েছে গ্যাসের সংকট। বাসাবাড়িতে গ্যাসের চাপ না থাকায় বাইরে থেকে কিনতে হচ্ছে খাবার। একটা ডিমও ভাজা যায় না, মানে এমন অবস্থা গ্যাসের। 12টা রাত 12টার পর একটু গ্যাস আসে, আবার সকাল 7টা বাজে 6টা বাজে গ্যাস চলে যায়। গ্যাসের চাপ না থাকায় রাজধানীতে বন্ধ রয়েছে অনেক সিএনজি পাম্প। কিছু পাম্পে পাওয়া গেলেও সেগুলো থেকে গ্যাস নিতে অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। ভোর রাত 3টা বাজে ওইটা সিরিয়াল লাগাইছি, 4-5 ঘন্টা সিরিয়াল দেওয়ার পরে গ্যাস নিয়ে 100 টাকা 120 টাকা, যেখানে 250-300 টাকার গ্যাস ঢুকবো এখানে এত গ্যাস ঢোকে না। 10 ঘন্টা 12 ঘন্টা গাড়ি চালায়, এর ভিতরে দেখা গেছে যে 6 ঘন্টা 7 ঘন্টা সিরিয়ালি বসা থাকতে হয়। তাহলে গাড়ি চালাবো কি, জমা দিব কি, আমরা খাবো কি, গ্যাস নিব কি দিয়ে বলেন। প্রেসার থাকার কথা 180, এই যে এখানে আছে 120 প্রেসার আছে। এখন গাড়িতে এখন গ্যাসও যাচ্ছে না, এই যে 105 টাকার গ্যাস গেছে। তবে গ্যাসের সংকটে সবচেয়ে বেশি ধুঁকছে শিল্প খাত। পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ জানিয়েছে, সময় মতো গ্যাস না মেলায় গাজীপুর ও নারায়ণগঞ্জে অনেক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। গাজীপুর নারায়ণগঞ্জ এরিয়াতে আপনি অনেকগুলো ফ্যাক্টরি তারা বাধ্য হয়েছে তাদের ফ্যাক্টরি বন্ধ রাখার জন্য, গ্যাস সংকটের জন্য, এবং তারা রেশনিং করে যেই সময়টাতে রাত্রিবেলা বা যেই সময়টাতে কিছুটা গ্যাস লাইনে পাওয়া যাচ্ছে সেই সময়টা ফ্যাক্টরি চালানোর জন্য চেষ্টা করছে। লেস ইম্পর্টেন্ট যে জায়গাগুলো আছে, যেগুলো কম্পেয়ারলি শিল্পের থেকে কম গুরুত্বপূর্ণ, সেখানে কম গ্যাস দিয়ে রেশনিং করে শিল্পটাকে টিকিয়ে রাখার জন্য। দেশের নিজস্ব উৎস থেকে চাহিদা মেটানোর সুযোগ থাকার পরও আমদানি করা এলএনজির উপর অতি নির্ভরতা জ্বালানি খাতকে ভঙ্গুর করে তুলছে বলে জানিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞরা। আমাদের এখন এই মুহূর্তে টার্গেট নিতে হবে, আমি যা গ্যাস পুড়াচ্ছি তার থেকে 2 গুণ বা 2.5 গুণ গ্যাস আমাকে আবিষ্কার করতে হবে, উৎপাদন নিয়ে আসতে হবে। কারণ দিন দিন এই গ্যাসের চাহিদা, জ্বালানির চাহিদা দিন দিন বাড়তেছে। আর বিদেশ নির্ভর হয়ে জ্বালানির স্বয়ং সম্পূর্ণ ভরতা কখনোই হওয়া সম্ভব নয়। এদিকে রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানির সূত্রে জানা গেছে, যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে মাতারবাড়ি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে আরও 2 থেকে 3 দিনের মতো সময় লাগতে পারে। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। গেল কয়েকদিনের মতো আজও রাজধানী ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সংকট রয়েছে।
ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও গ্যাস না পাওয়ার অভিযোগ করেছেন যানবাহনের চালকরা। এ বিষয়ে আরও জানতে রাজধানীর মগবাজার ফিলিং স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার। আপেল, গ্যাস সংকট নিয়ে আসলে যানবাহন চালকরা কি বলছেন, তাদের প্রতিক্রিয়া কেমন, এবং পাম্পগুলো থেকে আসলে কি পরিমাণ গ্যাস তাদেরকে দেয়া হচ্ছে, কর্তৃপক্ষ কি বলছে? প্রাকৃতিক গ্যাস সরবরাহের সংকট না কাটার কারণে আজও আমি রাজধানীর যে কয়েকটি ফিলিং স্টেশন ঘুরে দেখেছি, তীব্র সংকট দেখা দিয়েছে। এবং এখন যে মগবাজারের যে ফিলিং স্টেশনের সামনে আমি আছি, এই যানবাহনের সারি প্রায় 1 কিলোমিটার হয়ে যাবে, দীর্ঘ সারি। কয়েকজনের সঙ্গে কথা বললাম, তারা হতাশার কথা জানিয়েছেন যে বেশ কিছুদিন ধরে এই সমস্যা হলেও কেন এখনও সমস্যার সমাধান হচ্ছে না। আর 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা এই যে লাইনে দাঁড়ার পর যখন গ্যাস নিতে আসা হচ্ছে, তখনও কাঙ্ক্ষিত গ্যাসটি পাওয়া যাচ্ছে না। তো 200 টাকার 300 টাকার গ্যাস পাওয়া যাচ্ছে, সেটি নিয়েও আসলে কতক্ষণ চলা যায় সেই হতাশার কথা, ক্ষোভের কথা তারা জানিয়েছেন। এবং আমি এখন যেখানে আছি সেখানে মোটামুটি কিছুটা পাওয়া যাচ্ছে, কিন্তু তেজগাঁও শিল্পাঞ্চলে আমি গিয়েছিলাম, সেখানে কয়েকটি ফিলিং স্টেশনে লেখা রয়েছে তাই সেখানে গ্যাস নেই। এভাবে চলতে থাকলে যারা চালকরা রয়েছেন তারা বলছেন তারা অনেকটাই কঠিন সামনের মুখোমুখি হচ্ছেন। অবশ্যই যাতে সরকার এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখে, কেননা এই সংকট কিন্তু ধীরে ধীরে বাড়ছে। এই গ্যাস সংকটটি কিন্তু নতুন নয়, তাদের যেটি বক্তব্য আগেও ছিল, তারা এই কষ্টের মধ্যেই, সমস্যার মধ্যেই ছিলেন, কিন্তু বেশ কিছুদিন ধরে সেটি আরও অনেক তীব্র আকার ধারণ করেছে। এবং এভাবে চলতে থাকলে তারা আসলে সড়কে যে গাড়ি চলাচলটা তাদের জন্য অনেকটাই কঠিন হয়ে যাবে। এবং আমি দেখেছি যে এই কারণে কিন্তু রাজধানীর যে সড়কে কিন্তু একটি নেতিবাচক প্রভাব পড়েছে, অর্থাৎ সিএনজি চালিত যে যানবাহনগুলো রয়েছে সেটি কিন্তু সড়কে খুব একটি দেখা যাচ্ছে না। এবং একই সঙ্গে যারা পথচারীরা রয়েছেন তারা বলছেন যে সিএনজিতে যখন তারা চলছেন তখন আরও বাড়তি তাদেরকে টাকা চাওয়া হচ্ছে। তবে সব মিলিয়ে তারা সরকারের কাছে দাবি জানিয়েছেন যে সমস্যাটি হয়েছে, সেই সমস্যার সমাধান করে যাতে দ্রুত সময়ের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখা যায়। দর্শক, আমরা মগবাজারের ফিলিং স্টেশন থেকে জানছিলাম গ্যাস সংকটের খবরাখবর। ইন্টারনেট বন্ধ, কারফিউ জারি কিংবা বিভিন্ন বাহিনীকে মাঠে নামিয়ে সরাসরি গুলির নির্দেশ, একটা আন্দোলন ঠেকাতে কি করেনি স্বৈরাচারী শেখ হাসিনা? আন্দোলনের গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে সমন্বয়কদের ডিবি হেফাজতে উঠিয়ে নিয়ে জোর করে বিবৃতির মাধ্যমে আন্দোলন ঠেকানোর চেষ্টাও বাদ দেয়নি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। আন্দোলন না থামালে জীবন নাশের পাশাপাশি সমন্বয়কের অন্তঃসত্ত্বা বোনকে নিয়েও হুমকি দেওয়া হয়েছিল ডিবি হেফাজতে। সমন্বয়কদের পাশাপাশি আন্দোলনে সম্পৃক্ত ছাত্রদল, ছাত্র শিবিরের নেতারা বলছেন সে সময় মৃত্যুর মিছিলের বদলা নিতে হাসিনার পতন ছাড়া পেছনে ফেরার কোনো সুযোগ ছিল না। জুবায়ের প্রধানের রিপোর্টে বিস্তারিত। রাজধানী জুড়ে থমথমে পরিস্থিতি। কয়েকদিনের সংঘর্ষে উত্তাল পুরো দেশ। পুলিশসহ বিভিন্ন বাহিনীর নারকীয় হামলা আর নির্বিচার গুলিতে হাজার হাজার আহতের সাথে মৃত্যুর মিছিলেও বাড়ছিল লাশের সংখ্যা। ২৬ জুলাই ২০২৪, কয়েক ঘন্টার ব্যবধানে একে একে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ককে ধরে নিয়ে যায় ডিবি পুলিশ। ডিবি প্রধানের সঙ্গে তাদের এক টেবিলে খাবার খাওয়ার ছবিও প্রকাশ করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। সরকার থেকে দাবি করে নিরাপত্তার স্বার্থে তাদের হেফাজতে রাখা হয়েছে। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। সে সময় ডিবি হেফাজতে থাকা ৬ সমন্বয়কের কর্মসূচি প্রত্যাহারের ভিডিও প্রকাশ হলেও আন্দোলনের অন্য সমন্বয়করা সরকারি ফাঁদ বুঝতে পেরে কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন। পরে ১ আগস্ট মুক্তির পর ৬ সমন্বয়কও যৌথ বিবৃতিতে জানায় ২৮ জুলাই ডিবি কার্যালয় থেকে দেয়া ভিডিও বার্তাটি চাপে পড়ে দেয়া। প্রথম থেকে চাপ তৈরি করতেছিল যে আমরা যাতে আন্দোলনটা স্থগিত করি, তারপরে শারীরিক মানসিক নির্যাতন এক একজনকে আলাদাভাবে করে ইন্টারোগেশন করা, আমাদের পরিবারকে ডেকে এনে হুমকি দেওয়া। একটা পর্যায়ে তো আমরা আন্দোলন সেখান থেকে কর্মসূচি স্থগিত করি, কারণ আমাদের কাছে মনে হয়েছে যে এখান থেকে আমাদেরকে বের হইতে হবে যে কোনো মূল্যে। মূলত আন্দোলন ও নেতৃত্বকে ছত্রভঙ্গ করতেই স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে তাদের অন্যায়ভাবে আটক করা হয়েছিল। যখন স্ক্রিপ্টটা পড়া হয় আমাদের মধ্যে একটা অস্বস্তি ছিল, আমরা তো এটা ইচ্ছার বিরুদ্ধে করছি। তাদের সাথে একসাথে কর্মসূচি প্রত্যাহারে না থাকি তাহলে আমাকে আর আমার পরিবার কোনোদিন খুঁজে পাবে না, কিংবা আমার পরিবারও যে ভালো থাকবে এটার কোনো তো নিশ্চয়তা নাই। হাসনাতকে বলছে যে ওর বোন হচ্ছে অন্তঃসত্ত্বা, সন্তান সম্ভবা, তো
তার বোনের যদি কিছু হয়ে যায় এই দায় হাসনাত নিবে কিনা, মানে এইভাবে। সরাসরি সংগঠনের নামে কোনো কর্মসূচি না দিলেও জুলাই আন্দোলনের কর্মসূচি বাস্তবায়ন ও পরিকল্পনা গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল দেশের প্রধান দুইটি ছাত্র সংগঠন, ছাত্র দল ও ছাত্র শিবির। সেই ঘটনা স্মৃতিচারণে নেতারা জানান, সংঘাত সহিংসতা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল সেখান থেকে কোনোভাবেই পিছিয়ে আসার সুযোগ ছিল না। সে সময় কিন্তু আমরা 1 সেকেন্ডের জন্য আমরা মনোবল হারাইনি, কারণ জনাব তারেক রহমান আমাদেরকে বলেছেন যারা সমন্বয়ক রয়েছে, যারা পরবর্তী ধাপে তাদের সাথে কানেক্ট হয়ে বলো যে রাজপথে পুরো বাংলাদেশের যত বিএনপি তার অঙ্গ সহযোগী সংগঠন রয়েছে সর্বশক্তি নিয়োগ করবে। এই হাসিনার পতন ব্যতীত এখান থেকে এই আন্দোলন উজ্জ্বল হবে না। 6 জন সমন্বয়ককে ডিবি অফিসে নিয়ে সেখান থেকে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছিল। তো স্বাভাবিকভাবে তখন একটা সবার মধ্যে শঙ্কা যে আসলে কি আন্দোলন শেষ হয়ে গিয়েছে। তা আমাদের পরিকল্পনা ছিল যে যাই ঘটুক না কেন আমরা আন্দোলনকে একটা চূড়ান্ত পরিণতির দিকে নিয়ে যাব। এই জন্য যাকে যখন কাজে লাগানোর প্রয়োজন তাকে সেভাবে করে কাজে লাগানো হয়েছিল। স্বৈরাচারের মসনদ ভাঙার লক্ষ্যে নেতৃত্ব তখন ছড়িয়ে পড়েছিল হাজারো শিক্ষার্থীর মধ্যে, যা হাসিনা পতনের এক দফায় রূপ নেয়। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে টানা 48 ঘণ্টার হরতাল পালন করছে ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন পরিষদ। সকাল থেকে হরতালের সমর্থনে উপজেলার বিভিন্ন স্থানে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও টায়ার জ্বালিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করা হচ্ছে। ফলে ঢাকা ফেনী খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে এবং পেলাগাজী দিঘি হুয়াকো সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে বাস, ট্রাক, সিএনজি চালিত অটোরিকশা সহ বিভিন্ন যানবাহন সড়কে আটকা পড়ে এবং যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়। এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন স্থানে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশের একাধিক টিম। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুইটায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।